এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি, সরকার ডিসেম্বরেই নির্বাচন দেবে বলে আশা। সংবিধান সংশোধনে গণভোট চায় এনসিপি, ৭২-এর ৪ মূলনীতি বাতিলের দাবি। আওয়ামী লীগের ঝটিকা মিছিল বন্ধের নির্দেশ, পুলিশ নীরব থাকলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং ইন্টারনেটকে নাগরিক অধিকারের স্বীকৃতি দেয়া হচ্ছে এ মাসেই, সর্বনিম্ন গতি হবে 10 Mbps। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংবাদ সন্ধ্যার শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি শাফাদ্দিন ফরিদ। সংসদ নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি, এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, জন আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে আশাবাদী বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেলে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান নজরুল ইসলাম খান। বৈঠকে নির্বাচনের রোডম্যাপ, প্রশাসনে থাকা ফ্যাসিস্টদের অপসারণ ও জুলাই আগস্টে গণহত্যার বিচারের দাবি নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে 12 দলীয় জোটের নেতাদের জানান বিএনপি নেতারা। নজরুল ইসলাম খান বলেন, বিএনপি আশা করছে ডিসেম্বরের মধ্যে জনগণের প্রত্যাশা পূরণের নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। একই সাথে কথা বলতে চাই যে বিভিন্ন রকমের দাবি কাজে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি আর কি যে সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে, আর সেই রকম যাতে কাজ করে সেই জন্য আমরা আমাদের মতামত ব্যক্ত করছি, তুলে ধরছি। গণতন্ত্রের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে গণতন্ত্র চাপিয়ে দেয়া যায় না, চর্চা করতে হয় বলেও মনে করেন তিনি। বাইরে থেকে কেউ এসে এদেশ গড়ে দেবে না উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী কেউ ধাক্কা দিয়েও কিছু করতে পারবে না, দেশের মানুষকেই দেশ গড়তে হবে জানিয়ে ফখরুল বলেন, সামনের দিনে ভালো কিছু হবে বলে আশাবাদী তিনি। এই আলোচনা বাংলাদেশের ক্ষমতায়নের পথ ধরে নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধি নিয়ে। এতে অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা হতাশ তিনি তাদের সঙ্গে একমত নন। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। সবাই কেমন যেন একটু হতাশ হয়ে পড়ছে। বলছি যে এত যে রক্তপাত হলো, এত যে রক্ত ঝরলো, এত যে মায়ের বুক খালি হলো, তার পরিণতি কি হবে শেষ পর্যন্ত? আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে। রাজনৈতিক তর্ক সেই ব্রিটিশ আমল থেকেই আছে বলে মনে করেন তিনি। তবে দেশের স্বার্থে নেতা ও জনতা সবসময় এক হয়েছে। অত্যন্ত বড় বড় নেতা, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হয়েছেন শহীদ সরওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, আমাদের এক একজনের একটা চিন্তা ছিল। সেই চিন্তাগুলো ছিল যে কেউ আমরা সমাজতন্ত্র করব, কেউ সমাজকে পাল্টে দেব। তারপরে যুদ্ধ শুরু হয়েছে, তখন কি আমরা সবাই এক হয়েছি, এক হয়েছে লড়াইটা লড়ে। তিনি বলেন, সবসময় দেশ গড়েছে সাধারণ মানুষ। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। বিএনপি মহাসচিব বিশ্বাস করেন, অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ইউনূস সফল হবেন। তবে তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন, তা দেওয়া যাবে না, চর্চা করতে হবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবিধান সংশোধনে গণভোট চায় এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনে জাতীয় নাগরিক পার্টির বৈঠক শেষে কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৭২-এর ৪ মূলনীতি বাতিলেরও দাবি জানিয়েছে এনসিপি। নাহিদ ইসলাম দাবি করেন, ৪ মূলনীতির মাধ্যমে দলীয় মূলনীতি চাপিয়ে দেয়া হয়েছিল। তিনি জানান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে সুপারিশ করেছে তার দল। এছাড়া একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি হতে পারবেন না।
বিচার বিভাগের আলাদা সচিবালয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলেছে নতুন এই দলটি। ঐকমত্য কমিশনের 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 129টিতে একমত হয়েছে এনসিপি। এর আগে বৈঠকের শুরুতে নাহিদ ইসলাম বলেন, কোনো দলকে ক্ষমতায় বসাতে জুলাই গণ অভ্যুত্থান হয়নি, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের উদ্দেশ্যে অভ্যুত্থান। এ সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, এনসিপি নেতারা স্বৈরশাসককে পালাতে বাধ্য করেছে, জাতি তাদের অবদান স্মরণ করবে। এখন আমাদের কাজ সকলে মিলে যেন আমরা একটি নতুন বাংলাদেশ করতে পারি, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং সমস্ত রকম নিপীড়ন আমরা মোকাবেলা করতে পারি, তার যেন সেই ব্যবস্থাগুলোকে আমরা অপসারণ করতে পারি। জাতীয় ঐক্যমতের জায়গায় আসলে থাকা উচিত ছিল, যে আদর্শিক জায়গাটা কোনো নির্দিষ্ট দলের বা কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর কোনো আদর্শ বা মূলনীতি এখানে থাকার সুযোগ নেই। আমরা প্রশ্ন করেছি ঐক্যমত্য কমিশনের কাছে যে মূলনীতি কাঠামোর বাইরেও আমরা সংবিধানকে ভাবতে পারি কিনা। খুনিদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে এক জনসভায় তিনি কথা বলেন। কালো টাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানান তিনি। বলেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনও চাঁদাবাজি, দখলবাজি চলছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ লালমনিরহাটের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের প্রতিশ্রুতি দেন তিনি। এসব বাস্তবায়নে জামায়াত ইসলামীর ক্ষমতায় আসা প্রয়োজন বলেও জানান তিনি। এ সময় ভারতের সাথে সম্প্রীতি, শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে প্রতিবেশী হিসেবে অবস্থানের আহ্বান জানান জামায়াতের আমির। এদিকে 18 বছর পর জেলায় জামায়াতের সমাবেশ ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে দেখা দেয় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা। আশপাশের বিভিন্ন জেলা থেকেও সমাবেশে যোগ দেন কর্মীরা। নির্বাচনের জন্য অবশ্যই সমতল মাঠ তৈরি করতে হবে। এই দায়িত্ব পালনে আপনারা আমাদের যত ধরনের সহযোগিতা চাইবেন, সকল সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। কিন্তু বিচার আর সংস্কার এই দুটো করে অবশ্যই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে আওয়ামী লীগ যেন আর কোনো মিছিল না করতে পারে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগের মিছিল দেখেও যেসব পুলিশ সদস্য নীরব থাকবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে রাজধানীর 4টি থানা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। শনিবার বেলা 11টার দিকে প্রথমে বিমানবন্দর থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে একে একে আরও 3টি থানা পরিদর্শন করেন তিনি। এ সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে নানা বিষয়ে খোঁজ খবর নেন উপদেষ্টা। কথা বলেন অভিযোগ নিয়ে থানায় আসা ভুক্তভোগীদের সাথেও। পরে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের মিছিল বন্ধে পুলিশের কোনো নিষ্ক্রিয়তার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতর তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরা পশ্চিম থানায় যান। এ সময় মিথ্যা মামলায় কাউকে যাতে হয়রানি না করা হয় সে বিষয়ে সতর্ক করেন তিনি। মিথ্যা মামলা যেন হয়রানি না করা হয় এই জন্য কিন্তু পুলিশের অনেক আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়। আমরা যে অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পেয়েছি ওর থেকে তো উন্নতি হয়েছে না, আস্তে আস্তে তো উন্নতি হচ্ছে। আপনাদের সময় দেন, এটা আরও উন্নতি হবে। পরে উত্তরা তুরাগ থানায় গিয়ে বিগত সরকারের প্রশাসনিক নানা কার্যক্রমের সমালোচনা করেন উপদেষ্টা। নির্বিঘ্নে পুলিশের দায়িত্ব পালনে সব ব্যবস্থার আশ্বাস দেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেষ্টা চলছে বলে দাবি করেন উপদেষ্টা। তারা তাদের অর্থনৈতিক অবস্থাটা আরেকটু ভালো। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক মাইল ফলক। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস ANFREL কে এই আশ্বাস দেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ANFREL এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ANFREL প্রতিনিধি দল বাংলাদেশে চলমান বিভিন্ন উদ্যোগ,
বিশেষ করে নাগরিক সমাজের নেতৃত্বাধীন স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ কাঠামো পুনর্গঠনের অঙ্গীকার তুলে ধরে। প্রতিনিধি দলটি অংশীজন ম্যাপিং এবং চাহিদা নিরূপণের মাধ্যমে নাগরিক সমাজের সম্পৃক্ততা জোরদার এবং নির্বাচনী স্বচ্ছতা বৃদ্ধির সুযোগ চিহ্নিত করার বিষয়েও আলোচনা করে। এ মাসে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হবে, এই তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। মন্তব্য করেন, দেশে ইন্টারনেট সেবার মান নিকৃষ্ট এবং দামও বেশি। এ সময় ইন্টারনেটের ব্যান্ডউইথ সর্বনিম্ন 10 MBPS করার ঘোষণা দেয় আইএসপি অ্যাসোসিয়েশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। ইন্টারনেট সেবার সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক TRNB। বৈঠকে ইন্টারনেটের দাম ও সেবা সংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেন অংশীজনেরা। এ সময় ইন্টারনেট সেবার লাইসেন্স জটিলতা নিরসন, পরিচালনা ব্যয় কমানো, অ্যাক্টিভ শেয়ারিং ব্যবস্থা চালুর দাবি জানান তারা। বৈঠকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের ব্যান্ডউইথ বাড়ানোর ঘোষণা দেন। সরকারের যে উদ্দেশ্য, বিশেষ করে 20 MBPS, আসলে 20 MBPS অদূর ভবিষ্যতে 20 MBPSও সম্ভব হবে না। প্রপার সেবাটাতে আরও বেশি সেবা আমরা দিতে চাই। আর অনতিবিলম্বে আজ থেকে আমরা 5 MBPS এর যে এই প্যাকেজটা আমরা রাখবো না, এটা 10 MBPS। ইন্টারনেট সেবার মান বাড়াতে সংস্কারের কথা জানান বিটিআরসির চেয়ারম্যান। বলেন, এতদিন ইন্টারনেট ব্যবসার জন্য রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেওয়া হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের লাইসেন্সের বদলে রেজিস্ট্রেশন নিয়ে ব্যবসার সুযোগ দেওয়া হবে। ফিক্সড টেলিকমিউনিকেশনের একটা সার্ভিস হবে, একটা লাইসেন্স হবে। সেই লাইসেন্সে আপনি কোথায় ইন্টারনেট দিবেন, থানায় দিবেন না, ডিভিশনে দিবেন না, ডিস্ট্রিক্টে দিবেন না, ন্যাশনাল দিবে, ইট ইজ আপ টু ইউ। যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা চাচ্ছেন অত বড় ক্যাপিটাল নাই, তাদের জন্য ইভেন আমরা লাইসেন্সিংও বাতিল করে দিতে চাই। আমরা চাই সিম্পলি রেজিস্ট্রেশন করে, কল সেন্টার যেরকম হয়, একটা রেজিস্ট্রেশন, ছোট্ট একটা লামসাম ফি, সো দ্যাট যে কেউ এই ব্যবসায় চলে আসতে পারে। বাংলাদেশে ইন্টারনেট সেবা নিকৃষ্ট উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ইন্টারনেট যেন আর কোনো সরকার চাইলেই বন্ধ করতে না পারে, সেজন্য এটিকে স্বীকৃতি দিতে যাচ্ছে নাগরিক অধিকার হিসেবে। বাংলাদেশের যে ইন্টারনেট কোয়ালিটি, এই কোয়ালিটিটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। এই নিকৃষ্ট পণ্য আপনি একটা মধ্যমানের ভ্যালুতে বিক্রি করেন। আপনি যদি এখানে কোয়ালিটি বাড়ান, তাহলে বর্তমান বেঞ্চমার্কে এটার দাম আসলে অনেক বেশি পড়ে। পৃথিবীর বহু দেশ এটাকে বেসিক হিউম্যান রাইটস হিসেবে ডিক্লেয়ার করেছে এবং আমরাও আমাদের সাইবার সেফটি অর্ডিন্যান্সে, যেটা এই মাসের মধ্যেই পাস হতে যাবে, সেখানে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিচ্ছে। বৈঠকে বিশেষজ্ঞরা বলেন, আগামী 5-10 বছর পর সরকার ইন্টারনেট সেবার মান কোথায় নিতে চায় তার পরিকল্পনা এখনই করতে হবে। কোয়ালিটি অফ সার্ভিস ইমপ্রুভ করতে হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 দাবি আদায়ে কাল সারা দেশে মহাসমাবেশে ডাক দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। তাদের বিরুদ্ধে উল্টো আন্দোলনে নেমেছে বুয়েটের শিক্ষার্থীরা। পলিটেকনিকের দাবিকে অযৌক্তিক মন্তব্য করেছেন তারা। দুপুরে রাজধানীর তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ও বুয়েটে আলাদা কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। গত বুধবার থেকে রাজপথে আন্দোলন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের 30% পদোন্নতি কোটা বাতিল সহ 6 দাবি তাদের। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পরও সমস্যার সুরাহা হয়নি। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিকের সামনে রাইজ ইন রেড নামে কর্মসূচিতে অংশ নেয় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদও জানায় তারা। রোববার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দেয় পলিটেকনিকের শিক্ষার্থীরা। আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর পদে কাপ ইন্সট্রাক্টরদের পদোন্নতির যে অবৈধ রিট আছে, সেটা অনতিবিলম্বে বাতিল করতে হবে। যারা এই মামলার সাথে যুক্ত তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। 21 সালে রাতের আদালতে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর কাপ ইন্সট্রাক্টরদের নাম যেটা আছে সেটা পরিবর্তন করতে হবে এবং আমাদের নিয়োগ বিধি সংশোধন করতে হবে। নিয়োগ বিধি সংশোধন করে কাপ ইন্সট্রাক্টরদেরকে তাদের পদমর্যাদা অনুযায়ী বা তাদের মধ্যে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। এদিকে পলিটেকনিক শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে সোচ্চার বুয়েটের শিক্ষার্থীরা। তাদের দাবি, সহকারী প্রকৌশলী পদে পরীক্ষা দিয়েই আসতে হবে এবং স্নাতক পাস হতে হবে। টেকনিক্যাল 10ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ সকলের জন্য উন্মুক্ত করতে হবে, অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীকেই পরীক্ষার সুযোগ দিতে হবে। ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না।
এমনকি এই মর্মে আইন পাশ করে বাস্তবায়ন করতে হবে। এ কর্মসূচি থেকে 3 দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিখোঁজের প্রায় 14 ঘন্টা পর উদ্ধার হলো 6 মাসের শিশু সেহেরিসের মরদেহ। চট্টগ্রামের চাকতাই খাল থেকে শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। শুক্রবার রাতে কাপাসগোলায় নবাব হোটেলের পাশের নালায় রিকশাটি উল্টে শিশুটি নিখোঁজ হয়। তবে অক্ষত রয়েছে রিকশায় থাকা শিশুটির মা ও দাদি। চট্টগ্রাম নগরীর চকবাজার কাপাসগোলায় নালায় পড়ে নিখোঁজ হয় শিশু সেহেরিস। এরপর টানা উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল 10টার দিকে হিজরাখাল থেকে 6 কিলোমিটার দূরের চাকতাই খালে শিশুটির মরদেহ শনাক্ত করে স্থানীয়রা। পরে তাদের সহায়তায় ফায়ার সার্ভিস ও নৌবাহিনী গিয়ে মরদেহ উদ্ধার করে। বাচ্চাটার এরপরে আমরা গেছি, আমি ভাবছিলাম যে এটা পুতুল, বাচ্চা না। তখন সবাই যখন বলতেছে পুতুল পুতুল, আমি তো না পুতুল না, এটা বাচ্চার মতোই লাগতেছে, স্পষ্ট বাচ্চার মতো লাগতেছে। আমি নিচে নামে দেখি রাত 12:30 থেকে উদ্ধার কার্য চালিয়েছি এবং এখন আলহামদুলিল্লাহ বাচ্চাটা পাওয়া গেছে। এখন পরবর্তী ফর্মালিটি যারা আমাদের পুলিশ প্রশাসন আছেন ওনারা চাকতাই খাল চামড়া গুদামের পাশে যে খালটা আছে এখান থেকে ডেড বডিটা পাওয়া গেছে। নগরের উন্মুক্ত খাল নালা সুরক্ষিত থাকলে প্রাণহানির ঘটনা কমতো বলে জানায় নগরবাসী। খাল ও নালার চারপাশ সুরক্ষিত রাখার দাবি জানান নগরবাসী। সেফটি রেলিং সিস্টেম থাকলে বাচ্চাগুলা অন্তত সেফটি খেলাধুলা করে। আমাদের এলাকায় অনেক ছোট ছোট বাচ্চা, এরা খেলাধুলা করে, অনেকবার পড়ছে খালে বাচ্চা। শুক্রবার রাতে হিজরা খালের নালায় রিকশা সহ পড়ে যায় শিশুটির মা ও দাদি। তাদের উদ্ধার করা হলেও শিশুটি পানির স্রোতে নিমেষে হারিয়ে যায়। এ নিয়ে গত 8 বছরে নগরীর খাল ও নালায় পড়ে 14 জনের মৃত্যু হয়েছে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের হোসেনপুর গ্রামের যুবক আকরাম হোসেন। শুক্রবার আকরামের সাথে থাকা এক সহযোদ্ধার মাধ্যমে এই খবর জানতে পেরেছে আকরামের পরিবার। এরপর থেকেই পরিবারে চলছে শোকের মাতম। প্রায় 9 মাস আগে ধার দেনা করে রাশিয়ায় পাড়ি জমান আশুগঞ্জের আকরাম হোসেন। রাশিয়ায় গিয়ে প্রথমে একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে কাজ শুরু করেন আকরাম। ভালো বেতন না পাওয়ায় 2.5 মাস আগে দালালের প্রলোভনে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যুদ্ধে অংশ নেন তিনি। কিন্তু ইউক্রেনের মিসাইল হামলায় ছিন্নভিন্ন হয়ে যায় তার স্বপ্ন। গত শুক্রবার সকালে আকরামের এক সহযোদ্ধা ফোন করে জানান ইউক্রেনের মিসাইল হামলায় নিহত হয়েছেন আকরাম। ছেলের মৃত্যুর খবর যেন কিছুতেই মেনে নিতে পারছে না মা বাবা। ছেলের যুদ্ধ নিয়ে লাগাইছে, আমি আমার ছেলের লাশটা আমরা দেখতাম চাই, এবং আরো যে ছেলেগুলো আছে এই দেশের মধ্যে আমরা বাঙালি, এই ছেলেগুলা যেমন বাংলাদেশে জীবিত আছে। কইছে আম্মা হার কোন সময় ডাক দেখো তারি না, আমার কইছে ঘুমাইতা, আমি ঘুমোতে আম্মা ফোন দিমু, ওই আমার হতে শেষ ফোন দিছে, আর তো দিছে না। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হোসেনপুর গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। নিহত আকরামের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান তারা। তার সাথে একটা ছেলে খবর দিছে যে আকরাম তো আর নাই, আকরাম ড্রোন হামলায় বোমা বিস্ফোরণে সে নিহত। কি করে এই সংসারটা চলবে? বিষয়টি জানতে পেরে এ ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যিনি মারা গেছেন তার লাশটি বর্তমানে কোথায় আছে, কার হেফাজতে আছে এবং তিনি যে বিদেশে গিয়েছেন সে সকল কাগজপত্র নিয়ে তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়। গত 13 এপ্রিল আকরামের সাথে শেষবারের মতো কথা হয় তার বাবা মার। এরপর থেকে আর যোগাযোগ করা যায়নি। 5 ভাই বোনের মধ্যে আকরাম ছিলেন সবার বড়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি যাওয়া 3টি লেমুরের একটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর সদরঘাট এলাকায় পরিত্যক্ত অবস্থায় এটি উদ্ধার করা হলো। বাকি 2টি ভারতে পাচার হয়ে গেছে বলে জানিয়েছে বন বিভাগ। চুরির প্রায় 1 মাস পর একটি লেমুর উদ্ধারে সক্ষম হল বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও গোয়েন্দা পুলিশ।
23 মার্চ গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি যায় 3টি লেমুর। এ ঘটনার 15 দিন পর শ্রীপুর থানায় মামলা করে পার্ক কর্তৃপক্ষ। এরপর খাঁচা দেখাশোনার দায়িত্বে থাকা 2 জনকে আটক করে পুলিশ। জামালপুর থেকে গ্রেপ্তার হয় পাচারকারী চক্রের 1 জনকে। বন বিভাগ ও ডিবি বলছে 2 লেমুর মেহেরপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়ে গেছে। শুক্রবার রাত 11টায় রাজধানীর সদরঘাটে পরিত্যক্ত অবস্থায় একটি লেমুর উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও ডিবি। এই ঘটনার সাথে যে চক্র জড়িত সেই চক্রকে শনাক্ত করে গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত আছে এবং বন্যপ্রাণীটি তাৎক্ষণিকভাবে তার প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আলোচনা করা হয় এবং তাদের নিকট থেকে যারা অভিজ্ঞতা সম্পন্ন এক্সপার্ট তারা এখানে আসেন এবং তার চিকিৎসা এবং সেবা এটি নিশ্চিত করেন। 2018 সালে আগস্টে পাচার হওয়ার সময় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে 2টি লেমুর উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে রাখা হয়। এরপর এক জোড়া শাবকও জন্মে। পরে বাবা লেমুরটি মারা যায়। পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, যেহেতু লেমুর আফ্রিকা মহাদেশের মাদাগাস্কার প্রাণী, তাই লেমুরটি সেদেশে সরকারের কাছে হস্তান্তর করা হবে। এই ছিল আজকে সংবাদ সন্ধ্যায়। সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।